হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড মর্নিং। আজ 30 মে, এখন বাজে ঠিক 11টা 10। মার্কেট অনেকক্ষণ আগেই ওপেন হয়ে গেছে। ব্যাঙ্ক নিফটি নিফটি মোটামুটি আজকে রেঞ্জ বাউন্ড, কারণ সামনেই ইলেকশনের রেজাল্ট। তাই আজকে খুব একটা বিশেষ মুভমেন্ট দেখা যাবে বলে মনে হচ্ছে না। সবাই একটু ধীরে চলো নীতি নিয়ে চলছে, অর্থাৎ 4 তারিখে রেজাল্ট বেরোবে, তারপরে সবাই ডিসিশন নিচ্ছে। কিন্তু আমি 4 তারিখের জন্য ওয়েট করে বসে নেই। আমাকে এই টাইমটাকেই কাজে লাগাতে হবে। কীভাবে কাজে লাগাবো, কিভাবে আমরা এই টাইমটাকে ক্যাপিটালাইজ করব, সেটাই আমরা আজকে দেখে নেব। চলো শুরু করা যাক। এই যে দেখছো ব্যাঙ্ক নিফটির ডেলি চার্ট। ব্যাঙ্ক নিফটির ডেলি চার্ট আমি ওপেন করেছি জিরোধা কাইট প্ল্যাটফর্মে। এখানে যদি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ড্র করি, কোথায় সাপোর্ট আছে, মেজর সাপোর্ট 47,014, এটা হচ্ছে মেজর সাপোর্ট। এর পরের সাপোর্ট হচ্ছে 48,342, যেখান থেকে আজকে সাপোর্ট নিচ্ছে। তার আগে এইখানে একটা টপ বানিয়েছে, সেকেন্ড টপটা কিন্তু নিচে হয়েছে, অর্থাৎ ব্যাঙ্ক নিফটির হায়ার হাই যে জিনিসটা হচ্ছিল সেটা কিন্তু এখানে এসে স্টপ হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে একটা হাই ছিল, নেক্সট হাইটা ছিল এখানে, তারপরের হাইটা ছিল এখানে, তারপরের হাইটা ছিল এখানে, তারপরের হাই এখানে, মানে কনজিকিউটিভ 1 2 3 4 5 5টা টপ তৈরি হয়েছে। 5টা টপ তৈরি হওয়ার পরে 6 নম্বর টপটা কিন্তু নিচে হয়েছে, অর্থাৎ এটার ওপরে এখনো যায়নি। তাহলে এই লেভেল যতক্ষণ না ব্রেকআউট হচ্ছে ততক্ষণ কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে কোনো রকম মুভমেন্ট আসবে না। এই জায়গাটা থেকে এসে আবার নেক্সট সাপোর্ট যেটা, সেখানে এসে অর্থাৎ একটা এম প্যাটার্ন টাইপ ফর্ম করেছে, যার সেকেন্ড লোটা সেকেন্ড হাইটা ফার্স্ট হাইয়ের নিচে হয়েছে। ইট ইজ এ সাইন অফ রিভার্সাল, এটা নিচের দিকে আসার একটা সাইন। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমি আর একবার ব্যাপারটাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট হাই, এটা হচ্ছে আমাদের সেকেন্ড হাই, এটা হচ্ছে থার্ড হাই, এটা ফোর্থ, এটা ফিফথ। তো পাঁচটা হাই কনজিকিউটিভ ডেলি চার্টে পরপর তৈরি হয়েছে। 6 নম্বর যে হাই, সেটা 5 নম্বর হাইয়ের নিচে হয়েছে, অর্থাৎ 5 নম্বর হাইকে বিট করতে পারেনি। কাজে যে এন প্যাটার্নটা ফলো করে ট্রেড নেওয়া হয়, সেই এন প্যাটার্নের টপ কিন্তু এখনো প্রোটেক্টেড, অর্থাৎ টপ এখনো বিট করা হয়নি। তাই এখনো পর্যন্ত বুলিশ মুভমেন্ট আসার চান্স কম আছে। ইলেকশনের রেজাল্ট এটা নিউজ ভিত্তিক, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি বা টেকনিক্যালি এর মধ্যে কিন্তু এখনো বুলিশনেস নেই। ব্যাঙ্ক নিফটি কিন্তু এখনো বুলিশনেস নেই, একটা সাইডওয়েজ মার্কেট চলছে। এই জায়গাটাতে সাইডওয়েজ মার্কেট চলছে, অর্থাৎ এই করতে করতে যদি এই টপটাকে আগে ব্রেক করতে হবে। ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমার এইটা, সেকেন্ড রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, অর্থাৎ ফার্স্ট রেজিস্ট্যান্স 49,800 এরকম হবে, আর সেকেন্ড রেজিস্ট্যান্স হচ্ছে প্রায় 50,000-এর কাছে, যেটা লাইফ টাইম হাই ছিল। এই দুটো রেজিস্ট্যান্সকে যতক্ষণ না ব্রেক করছে, অর্থাৎ এখান থেকে ব্রেক করে এই জায়গাটাতে গিয়ে একটা ধাক্কা খাবে, খেয়ে নিচে আসবে, এসে যদি এই লোটাকে প্রোটেক্ট করে এখান থেকে এসে এই জায়গাটাতে ব্রেক করে আবার এখানটাতে যাবে, নিয়ে তখন এখানে ধাক্কা খাবে, তারপরে হয়তো দেখা গেল যে এখান থেকে এটা ব্রেক করে 50,000 ক্রস করবে, অর্থাৎ হয়তো জুলাই বা আগস্ট মাসের মধ্যেই হয়তো 50,000 ক্রস করতে পারে। অথবা যদি ইলেকশনের রেজাল্ট আমাদের এক্সপেকটেশনকে ব্রেক করে, মানে আমাদের যতটা এক্সপেক্ট করছি সেটার থেকে যদি আনএক্সপেক্টেড কিছু রেজাল্ট হয়, যদি ভালোর দিকে কিছু হয়, তাহলে কিন্তু এটা খুব শীঘ্রই ব্রেক করবে। আর যদি দেখা যায় যে আমাদের এক্সপেক্টেড রেজাল্টের থেকে খারাপ রেজাল্ট এলো, অর্থাৎ আমাদের সরকারের মধ্যে কোনো পরিবর্তন এলো, তখন কিন্তু ব্যাঙ্ক নিফটি একটা বড় ফল
এক্সপেক্ট করা যেতে পারে টুয়ার্ডস দ্য 200 মুভিং অ্যাভারেজ, এতটা অবধি, অর্থাৎ এখানে 46,000 লেভেলে ব্যাঙ্ক নিফটিকে আমাদের চলে আসতে পারে। এই দুটো পসিবিলিটিস রয়েছে। এখন 4 তারিখ অবধি ওয়েট করতে হবে, 4 তারিখের আগে তো কিছু বোঝা যাচ্ছে না। তো যেটুকু আমাদের টেকনিক্যালি যেটা আমরা বুঝতে পারছি, এখন ব্যাঙ্ক নিফটির মধ্যে কোনো বড় মুভমেন্টের চান্স নেই, টেকনিক্যালি নেই। নিউজ ভিত্তিক আলাদা ব্যাপার। টেকনিক্যালি এখন এই জায়গাটাতে রেজিস্ট্যান্স পাচ্ছে, এই জায়গাটাতে রেজিস্ট্যান্সটা ব্রেক করার চেষ্টা করেছিল কিন্তু সাস্টেন করেনি, পড়ে গেছে। তো এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির একটা মোটামুটি একটা অ্যানালিসিস হলো। নেক্সট আমরা যদি একটু নিফটি চার্টটা দেখে নিই আজকে। নিফটি চার্টে যেটা হয়েছে সেটা হচ্ছে ডেলি চার্টে এটা ওপেন করা আছে। এটাকে যদি আমরা ফার্স্ট হাই ধরি, 1 নম্বর টপ ধরি, নেক্সট টপটা কিন্তু হয়েছে অনেক উঁচুতে, অর্থাৎ হাই ব্রেক হয়েছে, হাই শিফট হয়েছে বলা যায়। তারপরের হাইটাও উঁচুতে হয়েছে, এখানেও হাই শিফট হয়েছে। নেক্সট হাইটা কিন্তু সেম লেভেলে ছিল, অর্থাৎ ডবল টপ ছিল এবং এটা ছিল নেক লাইনকে সাপোর্ট নিয়ে, এখানে সাপোর্টটা ভালো ছিল, নেক লাইনকে সাপোর্ট নিয়ে একটা টানা র্যালি কিন্তু গত 2 সপ্তাহ ধরে আমাদের দিয়েছে এবং এই যে টপটা ছিল এই টপটাকে কিন্তু ব্রেক করেছে। অর্থাৎ ব্রেক করার পরে একটা রিট্রেসমেন্ট আসছে এবং এই যে রিট্রেসমেন্টটা আসছে এটা কতদূর আসতে পারে, অ্যাটলিস্ট এটা হচ্ছে আগের যে র্যালি তার 50% মোটামুটি এই লেভেলটা, অর্থাৎ এখান থেকে অবধি রিট্রেস করতে পারে, করার পরে আবার এখান থেকে মুভ করে ওপর দিকে যাওয়ার চান্স আছে। তো মোটামুটি এখন যেটা ট্রেন্ড, এখন সবই ওয়েট অ্যান্ড ওয়াচ। এখন স্টক স্পেসিফিক ওয়েতেই আমাদের ইনভেস্টমেন্ট বা ট্রেডিং যাই বলো না কেন এটা করতে হবে। যদি ট্রেডিং পারপাসে হয় তাহলে আমি রেকমেন্ড করব যে এক্ষুনি কোনো রকম ট্রেড ইনিশিয়েট করাটা একটু তাড়াহুড়ো হয়ে যাবে, অর্থাৎ 4 তারিখ পর্যন্ত একটু ওয়েট করে যাওয়া দরকার, কারণ মার্কেট যে কোনো দিকে কিন্তু বড় মুভ নেওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছে। এর আইদার সাইড যে কোনো দিকেই কিন্তু বড় মুভ হতে পারে। এই মার্কেটকে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ, কারণ এতগুলো পরপর 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ধরে কন্টিনিউ মার্কেট ফল হচ্ছে। কন্টিনিউ মার্কেট ফল হওয়ার পরে একটা এই লেভেলে এসছে, এখান থেকে এই লেভেল অবধি আসতে পারে, অর্থাৎ এটা হচ্ছে প্রায় 22,395 অবধি মার্কেটের একটা ডাউন ট্রেন্ড আসার চান্স আছে। আচ্ছা, অনেকে ফিবোনাচি ড্র করেও দেখে, আমরা একটু ফিবোনাচিটা দেখে নিই। ফিবোনাচি যেটা ইম্পর্টেন্ট লেভেল সেটাকেই আমরা বেশি প্রেফার করি। হাই পয়েন্ট অ্যান্ড লো পয়েন্ট খুব প্রেফারেবল জায়গা হচ্ছে এই জোনটা থেকে, এটা হচ্ছে ডিসাইডার জোন। 50% থেকে 61.8%, এই জোনটা হচ্ছে ডিসাইডার জোন। এই জোনের মধ্যে এসে মার্কেট একটু থেমে যায়, একটুখানি হল্ট করে, একটু বিশ্রাম নেয়, তারপরে আবার আইদার সাইড মুভমেন্ট করে। অর্থাৎ যদি এই জায়গাটাতে এসে, এখন মার্কেট এই জায়গাটাতে আছে, তো 50% এবং 61.8%-এর মাঝামাঝি এই জায়গাটাতে এসছে, এইখানটাতে কিন্তু মার্কেটের মধ্যে সেরকম হালচাল দেখা যায় না, একটু সাইডওয়েজ থাকে। সাইডওয়েজ থাকার পর যদি খুব বড় ব্রেকআউট দেওয়া হয় তাহলে এখান থেকে ব্রেকআউট দেবে, আর যদি ব্রেকডাউন দেওয়া হয় তাহলে এখান থেকে ব্রেকডাউন দেবে। অর্থাৎ একদম এই জায়গাটাতে হচ্ছে মার্কেটের সাপোর্ট জোন। এই জায়গাটাতে এখন স্টেডি জোনে রয়েছে। এখানে ট্রেড নেওয়া মানে যে কোনো সময় এসে হিট করে যেতে পারে বা লস হয়ে যেতে পারে। কাজেই এখন যতক্ষণ না এই জোনটার বাইরে যতক্ষণ না মার্কেট রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু এই জোনটার মধ্যে কোনো রকম ট্রেড নেওয়াটা আমার মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। একদম 50%-এর ওপরে রয়েছে, অর্থাৎ এখনো বাই সাইডেই রয়েছে, এখন সেল সাইডে আসেনি, এখনো বড় সড়ো কোনো পতনের ইঙ্গিত দিচ্ছে না। ভালো করে দেখতে গেলে দেখো 61.8% থেকে রিজেকশন হয়েছে, 50%-এর দিকে আস্তে আস্তে নেমে আসছে,
তাই যে কোনো সময় কিন্তু এই 50%টাকেও ব্রেক করে নিচে চলে আসতে পারে, অথবা যদি ভালো রেজাল্ট হয় তাহলে এখান থেকেই মুভমেন্ট নিয়ে আবার ওটা উপর দিকে চলে যেতে পারে। ব্যাঙ্ক নিফটি এবং নিফটির যে অ্যানালিসিস আমরা মোটামুটি করলাম, কিছু স্টক নিয়ে একটু দেখে নিই। জিও ফিনান্স, তাজ জিবিকে যে স্টকটা আছে ভালো স্টক, আমি অনেক দিন থেকে ট্র্যাক করছি এবং ভালো পয়সাও দিয়েছে আমাকে এই স্টকটা। এটা কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন নয়, জাস্ট তোমাদেরকে এডুকেশন পারপাসে আমার এটা শেয়ার করা। যখন এইসব জায়গাতে ছিল অর্থাৎ 120-25 টাকা, আমি একটু উইকলি চার্টটা করি, 120-25 টাকা থেকে এইটা আমার র্যাডারে ছিল, 120-25 টাকা এই লেভেলটা। এখান থেকে তাজ জিবিকে মোটামুটি একটা ভালো র্যালি, প্রায় 4 গুণ, 4x র্যালি দিয়েছে, প্রায় 4 গুণ, 400 টাকা ক্রস করে গেছিল, 120 টাকা থেকে 400 টাকা, প্রায় 4x, 3.8 এরকম। খুব ভালো র্যালি এবং এখনো এর মধ্যে পোটেনশিয়াল প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর পোটেনশিয়াল আছে এবং এটা খুব 2-3 বছরের মধ্যে হয়তো 700-800 টাকা তো চলে যেতে পারে। তার কারণ হচ্ছে এখন ইন্ডিয়া গভর্নমেন্ট সমস্ত দিক থেকে চেষ্টা করছে যাতে ট্রাভেল এজেন্সি বা রেল সেক্টর বা পর্যটন শিল্পকে আরও বেশি করে বুস্টিং করা হচ্ছে। এবং তাজ হোটেল হচ্ছে হোটেলের স্টক, এটা তাই হোটেল ব্যবসার উন্নতি তো অবশ্যই হবে, যত মানুষ পর্যটন করবে তত হোটেল ব্যবসার উন্নতি হবে, আর হোটেল ব্যবসার উন্নতি হলে আমাদের এই সমস্ত স্টকগুলোর মধ্যে ভালো গ্রোথ পোটেনশিয়াল তৈরি হবে। এই জায়গাটাতে এসে একটুখানি সাইডওয়েজ হয়ে গেছে, হয়তো একটু রিট্রেস করে নিচে আসতেও পারে। যদি এইসব জায়গাতে পাওয়া যায় 214-15 এইসব জায়গাতে যদি পাওয়া যায় 15 দিন, তাহলে চোখ বুঝেই এই জায়গা থেকে বাই করা যেতে পারে। এখান থেকে কিন্তু আমাদের একটা বড় মুভমেন্ট প্রায় 700-750 টাকা পর্যন্ত আগামী 2-3 বছরের জন্য যদি তোমাদের ভিউ থাকে, তাহলে কিন্তু এটা অবশ্যই তোমার পোর্টফোলিওতে অ্যাড করে রাখা উচিত আমার মনে হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। Saturday and Sunday, if you have placed no order, have any open close position. আচ্ছা, এখানে একটা মেসেজ পাঠালো কাইট জিরোদা থেকে, you can now instantly withdraw up to 1 lakh from your trading account between 9 AM to 4 PM. তোমরা 9টা থেকে 4টে পর্যন্ত ইনস্ট্যান্ট 1 লাখ টাকা পর্যন্ত তোমাদের ট্রেডিং অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারবে, ইনক্লুডিং স্যাটারডে অ্যান্ড সানডে, এবং স্যাটারডে সানডেতেও এটা হবে। If you have placed no order or have any open or closed position, যদি তোমাদের কোনো অর্ডার প্লেস না থাকে এবং কোনো ওপেন পজিশন না থাকে, তাহলে তোমরা সেম ডেতে 1 লাখ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবে। জিরোদা এই সুযোগটা দিচ্ছে। আচ্ছা, নেক্সট স্টক হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। হাইলি পোটেনশিয়াল আছে ব্যাংকটার মধ্যে এবং 200 মুভিং অ্যাভারেজের মুভমেন্ট দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে দিস ইজ ইন আপ ট্রেন্ড, অর্থাৎ উপর দিকেই যাচ্ছে। এখান থেকে একটা রিট্রেস হয়েছে, রিট্রেস হতে হতে নিচের দিকে নামছে, রিট্রেসমেন্ট চলছে, নট ফলিং। রিট্রেস হতে হতে নিচের দিকে নামছে, লোয়ার হাই ফরমেশন হচ্ছে। যদি এটা হচ্ছে আমার লেভেল, বাইং লেভেল, যদি এটা নামতে নামতে এরকম জায়গাতে আসে, ততদিনে 200 মুভিং অ্যাভারেজ এখানে প্রায় টাচ করে নেবে। অর্থাৎ এই জায়গাটাতে যখনই আসবে, এটা কোন লেভেল, 63 থেকে 65, 63 to 65 এই লেভেলের মধ্যে যদি আইডিএফসি ফার্স্ট ব্যাংক আসে, তাহলে তোমরা অ্যাকুমুলেট করতে পারো আগামী 3 থেকে 4 বছরের জন্য, 3 to 4 ইয়ার্স। এটা কিন্তু মাল্টি ব্যাগার হয়ে যেতে পারে, প্রায় 150 অবধি এর পোটেনশিয়াল রয়েছে। 150 অবধি চলে যেতে পারে, প্রায় 2 to 3 টাইমস, 2.5 গুণ তো অবশ্যই, কিন্তু তার জন্য একটু সময় দিতে হবে।
2 থেকে 3 বছর, তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো গড়পাস আমরা ক্রিয়েট করতে পারবো। নেক্সট পেটিএম। পেটিএম বিশাল ফল, পুরো দেউলিয়া হয়ে গেল, ব্যাংক্রাফট হয়ে গেল বলা যায়, কিন্তু এর পরে যে অপরচুনিটি বা ইনভেস্টরদের জন্য তৈরি হয়ে গেল সেটা কিন্তু বিরাট অপরচুনিটি। যদি একটু এটাকে স্টাডি করা যায়, ভালো করে দেখলে বোঝা যাবে। এখান থেকে ফল মোটামুটি ধরা যায় যে রিট্রেসমেন্ট হয়ে উঠছিল যখন, এখান থেকে ফল শুরু হয়েছে। এই জায়গাটাতেই আরবিআই ব্যান করলো। এখান থেকে কিন্তু টানা একটা আরেকটু রিট্রেস হওয়ার চেষ্টা করেছে, পড়েছে, আবার একটু এই জায়গাটাতে এসে কিন্তু স্টে করে গেছে। অর্থাৎ যদি এই লেভেলের উপরে কোনোভাবে চলে যায়, 500 এর কাছাকাছি, 450 থেকে 470 থেকে 480, 470 থেকে 480, এই লেভেলটা যদি ক্রস করে যায়, এখন যাচ্ছে 377, অর্থাৎ প্রায় 100 টাকা, আরও 100 টাকা আমাদের ওয়াচ করতে হবে। যদি 100 টাকা উপরে চলে যায় তাহলে কিন্তু এই জায়গা থেকে বাই করা যেতে পারে। এই জায়গা থেকে বাই করলে টার্গেট যদি নেওয়া হয় 1000, তাহলে কিন্তু 1 থেকে 1.5 বছরের মধ্যে এটা আমরা অ্যাচিভ করতে পারবো। কাজেই এটা পোর্টফোলিওতে অ্যাড করে রাখো যদি এটাকে, এবং কন্টিনিউয়াস ওয়াচের মধ্যে রাখো। আজকে কিন্তু পরপর 2 দিন ধরে 5% আপার সার্কিট মারছে, পরপর 2 দিন 5% আপার সার্কিট মেরেছে, এই যে কালকেও মেরেছে, আজকেও হয়েছে। কাজেই এটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল আসছে, বায়ার ঢুকছে। এবং এখানে যদি আমরা ম্যাকডিকে দেখি, ম্যাকডিতেও কিন্তু ক্রস ওভার অলরেডি দিয়ে দিয়েছে, অর্থাৎ এখান থেকে কিন্তু একটা বাই জেনারেট হবে। খুব ভালো করে দেখলে দেখা যায় যে ভলিউম কিন্তু কম ছিল, কিন্তু এই জায়গাটাতে এসে ভলিউম আবার ইনক্রিজ হতে শুরু করেছে। অর্থাৎ ইনভেস্টাররা আস্তে আস্তে কিন্তু এর মধ্যে ইনক্লুড হচ্ছে, এর মধ্যে ইনভেস্ট করছে। এখান থেকে কিন্তু একটা আবার আগের অবস্থাতে চলে আসতে পারে খুব শীঘ্রই, কারণ খুব বড় সড়ো ফল হয়েছিল। এবং যদি দেখো ভালো করে, একটু জুম করে দেখাচ্ছি, এই সাপোর্ট ভালো করে বোঝার চেষ্টা করো, এই সাপোর্ট এখান থেকে যদি আমি ট্রেন্ড লাইন ড্র করি, এখান থেকে ট্রেন্ড লাইন ড্র করার পর দেখা যাচ্ছে ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছে। এটা কিন্তু উইকলি চার্ট, পেটিএম এর উইকলি চার্টে ট্রেন্ড লাইন ড্র করেছি। ওই যে বললাম পরপর 2 দিন আপার সার্কিট হয়েছে, তার মানে এখানে ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছে। ট্রেন্ড লাইন ব্রেকআউট হওয়ার মানেই যে এখান থেকে বাই হয়ে গেল তা নয়, একটু আমাকে কনফার্মেশন দিতে হবে। অর্থাৎ নেক্সট ক্যান্ডেলটাও কিন্তু ওপরে হতে হবে। নেক্সট ক্যান্ডেলটা যদি ওপরে হয় এবং তারপরে যদি একটা রিট্রেসমেন্ট ছোট হয়, তাহলে নেক্সট ক্যান্ডেলের যে হাই, সেখান থেকে কিন্তু আমার বাই জেনারেট হবে প্রায় এই জায়গাটাতে, কিন্তু আমার বাই জেনারেট হবে যদি নেক্সট ক্যান্ডেলটাও আমার এখানে উঁচুতে হয়। তাহলে এখানে বুঝতেই পারছো, এখান থেকে কিন্তু এটাকে পোর্টফোলিওর মধ্যে অবশ্যই ওয়াচ করে রাখো এবং এটাকে অবজার্ভ করো ডেলি। ঠিক আছে, আজকের মতো এখানেই রইল, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।